হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমরা যে কমন মিস্টেকগুলো করি বা যে ইমোশনাল ব্যালেন্সগুলো আমাদের থাকে না শেয়ার বাজারে ট্রেডিং করার সময়, বা যে জায়গায় আমরা ক্যারেড আউট হয়ে যাই, অর্থাৎ মানে কোনো একটা শেয়ারের প্রাইস হয়তো আমি এক্সিট করে গেলাম, তারপরে শেয়ারের প্রাইসটা ফল করে গেল, তারপরে যখন আবার বাড়ছে সেটা দেখে থাকতে না পেরে আবার সেখানে এন্ট্রি নিয়ে এবং পরে সেই ফলটার জন্য আমার প্রচুর পরিমাণে লস হয়, রাইট? এই প্রকৃতির যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আজকের ঘটনা নয়, বা আপনি যে কাজগুলো শেয়ার মার্কেটে আজকের ডেটে করছেন সেগুলো আপনি কেবলমাত্র প্রথমবার করছেন, বা এই মিস্টেকগুলো আপনি প্রথমবার করছেন সেটা কিন্তু নয়। এই জিনিসটা আদি অনন্তকাল থেকেই হয়ে আসছে। শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনি যত ইন্টেলিজেন্টই হন না কেন, আপনি যত কি বলবো, যত খুশি অন্য যে কোনো প্রফেশনে সাকসেসফুল হন না কেন, এখানে সাকসেসফুল হওয়ার জন্য একটা ইমোশনাল ব্যালেন্স লাগে, একটা ডিসিপ্লিন লাগে, রাইট? আমি সেই রকমই একটা উদাহরণ বা সেই রকমই একটা ডিসকাশন আজকের ডেটে দেব, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বারবার জিজ্ঞেস করি, বিভিন্ন ডিসকাশনে অনেককেই জিজ্ঞেস করি যে আপনি পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট যে ট্রেডার আছে, আপনি সেরকম কোন ট্রেডারের নাম জানেন বা কোন ইনভেস্টারের নাম জানেন? ম্যাক্সিমাম জন ওই ওয়ারেন বাফেট বা তার থেকে বেশি হলে, খুব বেশি যদি কেউ পড়াশোনা করে থাকেন, যে সিলভার মল, এই অবধি বলে থাকেন, রাইট? অর্থাৎ 1900 সাল অবধি, রাইট? এই জিনিসটাই তারা মোটামুটিভাবে বলে থাকেন। বাট আমি আজকে এমন একজন ব্যক্তিত্বের সম্পর্কে কথা বলবো যিনি 1700 সালের আগেও ট্রেডিং করতেন বা ইনভেস্টিং করতেন, এবং যাকে আমরা প্রত্যেকেই জানি, ওকে? এবং তিনি একাধারে ছিলেন একজন সায়েন্সের দিক থেকে দেখতে গেলে জিনিয়াস। হ্যাঁ, আমি তার কথাই বলছি, যিনি গ্র্যাভিটেশনাল ফোর্সের আবিষ্কর্তা, ক্যালকুলাসের আবিষ্কর্তা, ল অফ মোশন বানিয়েছেন, স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন ছিলেন একজন বিশাল বড় মাপের ট্রেডার, ওকে? তিনি অ্যাকচুয়ালি ট্রেডিং করতেন, এবং তিনি সেই সময়ে, অর্থাৎ তৎকালীন সময়ে, আমি বলছি 1696 খ্রিস্টাব্দের গল্প। 1696 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন সেই সময় যে ট্রেডিং করতেন, এবং সেই সময় তার যে ওয়েলথ ছিল, সেই ওয়েলথটা ছিল পৃথিবীর মোটামুটিভাবে 1% যে বড় লোক যারা টপ মোস্ট, তার মধ্যে তিনি একদম অন্যতম ছিলেন। এবং তার যে জিনিয়াস ব্যাপারটা সেটা থাকার জন্য, এবং তার যে বুদ্ধিমত্তা সেটা থাকার জন্য, তিনি লন্ডনে রয়্যাল মিন্টে মোটামুটিভাবে একজন আধিকারিকের পর্যায়ে কাজও করতেন, এবং রাজবংশ তাদের যে ব্যাপারগুলো আছে তাদেরকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইসও করতেন, ওকে? তো 1700 খ্রিস্টাব্দের দিক করে যখন স্প্যানিশ ওয়ার শুরু হয়, সেই স্প্যানিশ ওয়ারে যে জিনিসটা দেখা যায় যে স্পেনের মধ্যে যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধটার জন্য প্রচুর পরিমাণে যুদ্ধের অস্ত্র সামগ্রী, ড্রেস পত্র, খাবার দাবার ইত্যাদি সমস্ত কিছুকে ফান্ডিং করা হয়, এবং সেই সময় থেকে যে সমস্ত কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলোতে অনেকেই ইনভেস্টমেন্ট করেন, এবং সেই সময় সবথেকে বড় পৃথিবীর যে বাবল সেটা তৈরি হয়েছিল, যেটাকে বলা হয় সাউথ সি বাবল। সাউথ সি বাবলের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যে সাউথ সি বলে একটা কোম্পানি ফরমেশন হয়েছিল, যে কোম্পানিটা এই সমস্ত কিছু সাপ্লাই করতো, এবং সেখানে প্রচুর সংখ্যক মানুষ ইনভেস্টমেন্ট করেছিলেন। এটা আমি বলছি কিন্তু 1700 খ্রিস্টাব্দের কথা, ওকে? আজ থেকে প্রায় 300 বছর আগের হিস্ট্রি। তো এখন যত লোক সেই সাউথ সি বাবলে ইনভেস্টমেন্ট করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন স্যার আইজ্যাক নিউটন। যখন স্যার আইজ্যাক নিউটন ইনভেস্টমেন্ট করেন, তিনি অত্যন্ত আর্লি ফেজে ইনভেস্টমেন্ট করেন, কারণ তিনি ওই লন্ডনের রয়্যাল মিন্টের সাথে তার যোগাযোগ ছিল, এবং সেখানে মোটামুটিভাবে উনি আগে থেকে ইনফরমেশন পেয়েছিলেন। তো এই আগে থেকে ইনফরমেশন পাওয়ার জন্য, তিনি আর্লি ইনভেস্টার হওয়ার জন্য, যখন সাউথ সি কোম্পানিটা ফরমেশন হয়, তারপরে সেই কোম্পানিটার প্রাইস চচ্চর করে বাড়তে থাকে। একটা সময় পর গিয়ে নিউটন দেখেন যে তিনি যে ওয়েলথ, অর্থাৎ যে ক্যাপিটাল ডিপ্লয় করেছিলেন, সেই ক্যাপিটাল মোটামুটিভাবে 8-10 গুণ হয়েছে। তিনি তখন সেই ওয়েলথটাকে পুরোপুরিভাবে ওখান থেকে এক্সিট করে যান, অর্থাৎ সেই ট্রেডটা থেকে এক্সিট করে যান, এবং বেশ ভালো রকমের একটা পয়সা কামান। পরবর্তীকালে তিনি এক্সিট করে যাওয়ার পর যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে দেখা যায় যে শেয়ার প্রাইস আরও বাড়তে শুরু করেছে।
হু 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 করে আরও অনেকটা উপরে চলে গিয়েছে এবং নিউটনের মধ্যে সেই যে ফিয়ার অফ মিসিং আউট বলি আমরা, সেই ব্যাপারটা তিনি ফিল করেন এবং ফিয়ার অফ মিসিং আউটটা হওয়ার জন্য নিউটন আবার তার যত সম্পত্তি ছিল, অর্থাৎ তিনি বন্ড এবং সেই সময়ে তার যেখানে যত সম্পত্তি ছিল সমস্ত পয়সাটা নিয়ে এসে একদম ওই সাউথ সি কোম্পানিতে অলমোস্ট টপের জায়গাতে গিয়ে তিনি ইনভেস্ট করে দেন। পরে যে জিনিসটা দেখা দেয় যে তার ইনভেস্টমেন্ট করা 3-4 মাস পরেই সেই সাউথ সি বাবল যেটাকে বলা হয়, সেই বাবলটা বাস্ট করে এবং এটা বাস্ট করার জন্য সাউথ সি কোম্পানির শেয়ার প্রাইস টাক 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 করে অনেকটা নিচে নামতে শুরু করে। সেই নামাটার ফলে নিউটনের একটা বিশাল বড় পরিমাণ ওয়েলথ কিন্তু নষ্ট হয়েছিল এবং তিনি একজন ফেলিয়ার ট্রেডারে কনভার্ট হন, বা তাকে অনেকেই বলেন যে ফেলিয়ার ট্রেডার। সেই সময়ে অনেকেই ছিলেন মানে সাকসেসফুল ট্রেডার যারা ছিলেন তারা নিউটনকে অনেকটা মানে খ্যাপাতেন, বেসিক্যালি যে এইটা বলে খ্যাপাতেন যে এখানে স্টক মার্কেটে ল অফ গ্র্যাভিটি কাজ করে না। নিউটন সেই জিনিসটাকে নিজের লাইফে অ্যাড্রেসও করেছিলেন এবং উনি লিখেছিলেন, তার লেখা যে সমস্ত বইগুলো আছে সেখানে একটা বইতে উনি লিখেছিলেন এবং আমি সেই জিনিসটাকে কোট করছি যে আই ক্যান ক্যালকুলেট দ্য ল অফ মোশন অর I can calculate any distance of any particle, or I can calculate the force of any particle, okay, but I cannot calculate the madness of people, okay। সুতরাং যেটা উনি বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আমি ম্যাথামেটিক্যালি সব কিছু করতে পারি, নিজের ফিল্ডে মোটামুটিভাবে এই জিনিসগুলো আমি করতে পারি, বাট পাবলিকের মধ্যে যে ম্যাডনেসটা আছে যখন একটা বুলডান চলে সেই ম্যাডনেসটাকে আমি কখনো ক্যালকুলেট করতে পারিনি এবং তিনি নিজে স্বীকার করেছিলেন যে হি ইজ এ ফেলিয়ার ট্রেডার, ওকে। সুতরাং এই যে স্যার আইজ্যাক নিউটনের সম্পর্কে আমি আজকে এই জিনিসটা কেন বলছি, বলার বিহাইন্ড দ্য রিজন হচ্ছে আমরা যত শেয়ার মার্কেটের বিভিন্ন বাবলের ক্র্যাশ দেখি সেটা ওই সাউথ সি বাবল থেকে শুরু করে, অর্থাৎ 1700 সাল থেকে শুরু করে 2000 সালের আমরা .com বাবল বলি, 2008-এর আমরা হাউজিং বাবল ক্র্যাশ বলি, বর্তমান সময়ে যে বুলডানটা চলছে এখানে এরকম ইনসিডেন্ট প্রতিনিয়তই ঘটছে। আপনি একটা শেয়ারকে যখন ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পর দেখবেন সেই শেয়ারটার মধ্যে যদি আবার সেটা তার থেকেও যে প্রাইস আপনি ছেড়েছেন সেখান থেকে 20-30% যদি বেড়ে যায় আপনার মধ্যে একটা ফিয়ার কাজ করতে শুরু করে, ইস কেন ছাড়লাম পুরো ব্যাপারটা, রাইট। একটা জিনিস সবসময় জেনে রাখবেন, একটা ট্রেডের আপনার যতটা ক্ষমতা, আপনার যতটা যোগ্যতা সেই অনুযায়ী আপনি পয়সা বিল্ড করবেন। কোনো একটা শেয়ার প্রাইস কোথা থেকে কোথায় যেতে পারে এবং এক্স্যাক্ট কোন জায়গায় টপ ফর্ম করে পড়বে সেই জিনিসটা কেউ বলতে পারে না ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, শর্টার পিরিয়ড অফ টাইমে এটুকু ক্যালকুলেট করা যায়, কিন্তু একটা দীর্ঘ সময়ে একটা শেয়ার প্রাইস কোথায় গিয়ে থামবে এটা কেউ বলতে পারে না। সুতরাং এই টাইপের ফিয়ারফুল ইমোশনের মধ্যে পড়বেন না। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরপরে মার্কেট এখান থেকে যদি একটু বাউন্সও করে, যদি আপনি তলায় ছেড়ে দিয়ে থাকেন কোনো শেয়ার, সেগুলোকে পুনরায় ট্র্যাক করার কথা ভাববেন না, রাদার লজিক্যাল থেকে চিন্তা ভাবনা করে কোন কোন শেয়ারগুলো বিজনেস দিতে পারে, কোনগুলোর কোয়ার্টারলি রেজাল্ট ভালো হচ্ছে, কোন কোন শেয়ারের বিজনেস পার্সপেক্টিভ ভালো, কোথায় বিগ প্লেয়ার মানি ইনভেস্ট করছে, এই সমস্ত জিনিসগুলোকে দেখে ইনভেস্টমেন্ট করুন। আপনি এটা হয়তো ভাবছেন যে আপনি লস করছেন বা আপনার পোর্টফোলিও রেড, এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে নিউটনের মতো একজন জিনিয়াসও শেয়ার মার্কেটে কিন্তু ফেলিয়ার হয়েছিলেন। সুতরাং আপনি আপনার ফিল্ডে যত বড়ই মানে যতটা খুশি সফলতা অর্জন করুন না কেন, মনে করুন আপনি একজন টিচার, এমন হতেই পারে আপনি ভালো বিজনেসম্যান, এমন হতেই পারে আপনি অন্য ফিল্ডে খুব ভালো কাজ করেছেন, তার মানে এটা নয় যে আপনি শেয়ার মার্কেটেও ভালো সফল হতে পারবেন। এখানে সফলতা পেতে গেলে আপনার ইমোশনাল ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে সাইকোলজিক্যাল ব্যালেন্স ইম্পর্টেন্ট এবং ক্যাপিটাল ডিপ্লয়মেন্টটা খুব ইম্পর্টেন্ট। এরকম নয় যে একটা জায়গা থেকে পয়সা নিয়ে এসে কেবলমাত্র একটা দুটো তিনটে কোম্পানির মধ্যেই আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন। ডাইভার্সিফিকেশনের দিকে মন দিন। ফিয়ার অফ মিসিং আউট বা
এই যে ফিয়ারফুল হওয়া বা গ্রিডি হওয়া, এগুলোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করুন। ওকে, আজকে স্যার আইজ্যাক নিউটনের লাইফ থেকে আমি যে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করলাম বা যে বক্তব্যটা রাখার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে মানে নিজেদের ইমোশন, সেই ইমোশনের ওপর একটা কন্ট্রোল রাখা উচিত। ওকে, এবং যে ডিসিশনসগুলো আমরা নিচ্ছি সেখানে র্যাশনাল ডিসিশনস নেওয়া উচিত। এমন কোনো ইনভেস্টমেন্ট, এমন কোনো কাজ বা এমনভাবে ক্যাপিটাল ডিপ্লয় করা উচিত নয় যেখানে একটা সিঙ্গেল ট্রেডই আপনার পুরো ট্রেডিং কেরিয়ারটাকে ডিফাইন করে দেয়, বা একটা দুটো তিনটে ট্রেডের মধ্যেই আপনার পুরো ক্যাপিটালটা ডিপ্লয়েড আছে। এরকমভাবে না করে আপনি অ্যাকচুয়ালি ডাইভার্সিফিকেশনে মন দিন এবং নিজের ক্যাপিটালকে ডিস্ট্রিবিউট করার দিকে মন দিন। যদি ডিস্ট্রিবিউটেড থাকে আপনার ক্যাপিটাল, তাহলে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। একটা শেয়ার সামান্য রিট্রেস করলে বা সামান্য ফল করলে অন্য একটা শেয়ার সেটাকে মেকআপ দিতে পারবে। বাট যদি আপনি একটা দুটো তিনটে শেয়ারে ইনভেস্টমেন্ট করে দেন এবং বাকি আপনার কাছে আর ফ্রি ক্যাপিটাল না থাকে, তাহলে আপনি সেইভাবে ব্যালেন্স আউট করতে পারবেন না। বর্তমানে যে টাফ ফেজটার মধ্যে রয়েছে, ডেফিনেটলি ইন্ডিয়ান শেয়ার মার্কেট একটা বুল রানের মধ্যে আছে এবং এই বুল রানটা কন্টিনিউ হবে। বাট বুল রানের অনেকগুলো ফেজ থাকে, এটা হচ্ছে বুল রানের টাফ ফেজ, রাইট? এখানে রিট্রেসমেন্ট হবে, ক্র্যাশ হতে পারে, ডিপ হতে পারে, বড় কারেকশন হতে পারে, মিডিয়াম কারেকশন হতে পারে, ডিপ কারেকশন হতে পারে, অনেক কিছু হওয়ার পসিবিলিটি আছে। তো যখন একটা শেয়ার মার্কেট এরকম টাফ বুল রান ফেজের মধ্যে দিয়ে যায়, মেবি এটা ইন্টারমিডিয়েটারি টাইমে একটা ডিপ কারেকশনও আনতে পারে। আমি কি হতে পারে সেটা টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে সেই সমস্ত নিয়ে ডিসকাশন করছি না, আমি আপনার সাইকোলজি, আপনার মাইন্ডসেটটা নিয়ে কথা বলছি, রাইট? তো মাইন্ডসেটটা এরকম রাখুন যে যাতে আপনি ডিস্ট্রিবিউটেডভাবে কাজ করতে পারেন, রাইট? আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিওটা আপনাকে পজিটিভ কোনো একটা মানে থিঙ্কিং দেবে বা পজিটিভ কোনো একটা থট দেবে, যে থটটাকে ক্যারি করে আপনি আগামী দিনে শেয়ার বাজার থেকে সফলতা অর্জন করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।